সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষার পরে আবারও তোমাদের অনলাইন ক্লাসটি শুরু হয়ে গেছে। আশা করছি তোমরা আবারও পড়াশোনায় মনোনিবেশ করছো এবং অনলাইনে যে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো আবারও আগেরই মতো করে তোমরা দেখছো এবং তোমাদের পড়াশোনাগুলো করছো। আমি কনকজি নন্দিনী, সহকারী শিক্ষক দিবা বিভাগ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করি, অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্রের ক্লাসগুলো আমি নিই। আজকে তারই ধারাবাহিকতায় আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের আমার বাংলা বই যে পাঠ্যপুস্তকটি তোমাদের রয়েছে স্ক্রিনে, তোমরা যে বইটির মলাট দেখতে পাচ্ছ, সেই বইয়েরই একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়টি হচ্ছে আমাদের রয়েছে দ্বিতীয় টিউটোরিয়ালের যে সিলেবাসটি রয়েছে, আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার একটি সিলেবাস। চলো দেখি তো তোমরা ধরতে পারো কিনা আমাদের এই সিলেবাসটার যে বইটির যে অধ্যায়টি নিয়ে আমি পড়াবো আজকে সেটি কি হতে পারে। আমরা স্ক্রিনে অনেক রকম ছবি দেখতে পাচ্ছি, একটা দেশের একটা আমরা কি দেখতে পাচ্ছি, ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, মানে পতাকা দেখতে পাচ্ছি, একটা মানচিত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম খাবার এবং অনেক রকম পোশাক, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক এবং টুপি, এ ধরনের কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে যেটা আসলে কোন দেশ হতে পারে বা কোন দেশের পতাকা এটা? আমি জানি তোমরা সবাই খুবই স্মার্ট, তোমরা সবাই জানো, তোমরা ঠিকই ধরতে পেরেছো আসলে যে আমরা কোন অধ্যায়টি নিয়ে পড়বো। আমরা পড়বো যে অধ্যায়টি নিয়ে, সেটা নিয়ে আমি আরেকটু বলি, দেখি তোমরা আরো ধরতে পারবে। আমি জানি অলরেডি ধরে ফেলেছো, তারপর আমি আরেকটু বলি। এই যে নিচে যে ছবিটি আছে, এই ছবিটি আমাদের এই অধ্যায়ের মধ্যে আছে এবং এই যে অধ্যায়টি আমি পড়বো সেটা একটি ভ্রমণ কাহিনী নিয়ে। হ্যাঁ, এখানে পেশোয়ার নামক একটা জায়গাতে আমাদের যে লেখক উনি বেড়াতে গিয়েছিলেন এবং ওখানে বেড়াতে গিয়ে উনি জীবন নিয়ে, ওখানকার জীবন যে লাইফস্টাইল সেটা কেমন ছিল, ওখানকার অতিথিরা কেমন ভাবে আপ্যায়ন করে অতিথিদেরকে, তারপরে হচ্ছে আরো বিচিত্র অনেক কিছু নিয়ে। হ্যাঁ, এবং একটা পাঠান বলে একটা গোষ্ঠীকে উনি এখানে নির্দেশ করছেন। তো এই সমস্ত কিছুগুলোই, উনি একটা দেশে বেড়াতে গিয়েছিলেন এবং সেটা হচ্ছে পেশোয়ার নামক একটা জায়গা। সেখানে বেড়াতে গিয়ে উনি যা যা দেখেছেন, যা যা খেয়েছেন, ওনার সাথে যা যা হয়েছিল, মজার কাহিনী হোক, কষ্টের হোক, যেটাই হোক না কেন, সবকিছু উনি এই গল্পটাতে লিখেছেন। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা আমরা কি নিয়ে পড়বো? হ্যাঁ, আমি জানি ধরতে পেরেছো তোমরা। আমরা পড়বো আজকে পাঠান মুলুকে, এই অধ্যায়টি নিয়ে। এবং এটি সৈয়দ মুস্তফা আলী উনি লিখেছেন। এই যে সৈয়দ মুস্তফা আলী যে লেখক, উনি নিজে গিয়েছিলেন এই পাঠান দেশে। পাঠান দেশ কোথায় দেখো তো, এখানে কিছু ছবি আরো দেখতে পাচ্ছি। আমি আমার ক্লাসগুলোতে আমি অনেক ছবি দেই তোমাদেরকে। হ্যাঁ, ছবিগুলো দেখে পড়তে অনেক মজা লাগে। দেখো, বিভিন্ন রকম উটের ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জায়গায় হচ্ছে যে 2 নাম্বারটা ছবিটি রয়েছে, এখানে মরুভূমি দেখা যাচ্ছে, উট দেখা যাচ্ছে, তারপরে এখানে খেজুর গাছ, তারপরে একটা বিশেষ পোশাক পরা রয়েছে, এই ধরনের কিছু আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছি উটের পিঠে বিভিন্ন রকমের বোঝা বয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটি একটি বিশেষ অঞ্চলেরই কে ইঙ্গিত করে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো কোন দেশকে এটা বলা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানকে নিয়ে আমাদের এই গল্পটি লেখা। আফগানিস্তান তো অনেক বড় একটা দেশ, এটার একটি বিশেষ এলাকার বা শহরের গল্পটা আছে আমাদের এই গল্পের মধ্যে। তো আমাদের অধ্যায়টার নাম কি? পাঠান মুলুকে। মুলুক মানে কি, পাঠান মানে কি, আমরা সবকিছুই পরে পড়ছি। পাঠান হচ্ছে একটা সম্প্রদায়কে বলা হয় পাঠান। যেমন আমরা বাংলাদেশে থাকি, আমাদেরকে বাংলাদেশি বলে, তাই না? ঠিক তেমনি আফগানিস্তানে বা কাবুলে যারা থাকে তাদের ওখানকে পাঠান বলা হয়। এবং মুলুক মানে হচ্ছে দেশ। হ্যাঁ, পাঠানরা যে দেশে থাকে সেটি হচ্ছে পাঠান মুলুক। এবং লিখেছেন সৈয়দ মুস্তফা আলী।
তাহলে চলো বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। আমরা এই আলোচনাটি যখন করব এবং তোমরা যে জিনিসগুলো শিখবে সেটি হচ্ছে এখানে কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেগুলোর বিভাজন তোমরা করতে পারবে, কঠিন শব্দগুলোর অর্থ বুঝতে পারবে এবং শুদ্ধ উচ্চারণে এবং বিরাম চিহ্ন দেখে তোমরা পড়তে পারবে। আর হচ্ছে গল্পের যে মূল বিষয়বস্তুটা থাকবে সেটাও বলতে পারবে এবং প্রশ্নের উত্তর লিখতেও বলতে পারবে। এবং এই পাঠের মধ্যে যে ব্যবহৃত শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য, মানে আমাদের অধ্যায়ে যে বাক্যগুলো আছে সেগুলো ছাড়াও আরো নতুন নতুন বাক্য তোমরা তৈরি করতে পারবে। গল্পে প্রবেশ করার পূর্বে আগে আমাদের লেখক সম্পর্কে একটু জানা দরকার, তাই না? যে উনি কেন এই গল্পটা লিখেছেন, দেখি আগে আমরা ওনার পরিচিতিটা পড়ে দেখি। এটা তোমাদের বইতেই আছে, লেখক পরিচিতি। ছবিটা দেখো, উনি সামনের দিকে অনেকগুলো চুল পড়ে গিয়েছে ওনার। হ্যাঁ, ওনার নামই হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। তো উনি 1904 সালের 13 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। তখন উনি আসামের কাছাড় জেলার করিমগঞ্জে উনি জন্মগ্রহণ করেছিলেন। এবং বিশ্বভারতী, যেটা হচ্ছে আমাদের কলকাতায় আছে, সেই বিশ্বভারতী থেকে একটা ইউনিভার্সিটি, এটা বিশ্ববিদ্যালয়, ওখান থেকে উনি স্নাতক ডিগ্রি লাভ করেছেন, মানে উনি অনার্স কমপ্লিট করেছেন। এবং আলিগড় বিশ্ববিদ্যালয়েও উনি পড়াশোনা করেছেন। এবং 1927 সালে তিনি আফগানিস্তানে, তার মানে কি আমাদের লেখক নিজেই আফগানিস্তানে বেড়াতে গিয়েছিলেন বা কোনো কাজে গিয়েছিলেন কিনা সেটাই আমরা একটু দেখি। 1927 সালে তিনি আফগানিস্তানে শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষার অধ্যাপক নিযুক্ত হন। তার মানে হচ্ছে উনি পড়াশোনা শেষ করার পর যে চাকরিটা করেছিলেন সেখানে কাবুল যে কৃষি বিজ্ঞান কলেজ, সেই কলেজে ইংরেজি ও জার্মান ভাষার টিচার হিসেবে উনি নিযুক্ত ছিলেন। হ্যাঁ, সেটা কোথায়? আফগানিস্তানে। তাহলে ওখানে যখন উনি টিচার হিসেবে জয়েন করেছিলেন, ওনাকে নিশ্চয়ই অনেকদিন ওখানে থাকতে হয়েছিল, সেই জন্য সেই দেশের অনেক কিছুই উনি দেখেছেন। কাবুল প্রবাসের বিচিত্র যে অভিজ্ঞতা ওনার হয়েছে সেটি বর্ণিত আছে দেশে বিদেশে গ্রন্থে। ওনার দেশে বিদেশে নামক একটি গ্রন্থ আছে। এবং এই যে আফগানিস্তান থাকাকালীন অবস্থায় উনি যা যা দেখেছেন, যা যা খেয়েছেন, যেভাবে চলেছেন, যে পোশাক আশাক, প্রকৃতি, সংস্কৃতি, সব কিছু নিয়ে বিস্তারিত ভাবে উনি এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ওই গল্পের, ওই গ্রন্থেরই একটা ছোট্ট অংশই হচ্ছে তোমাদের এই পাঠান মুলুকে গল্পটি। এবং এই উনি সৈয়দ মুজতবা আলী 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকাতে মৃত্যুবরণ করেন। দেখো লেখাটা যেভাবে আছে, লেখক পরিচিতিটা এভাবে মনে রাখাটা অনেক সময় কঠিন হয়ে যায়। যদি আমরা একটু ছক আকারে পড়ি, দেখো এখানে ছক আকারে দেওয়া রয়েছে, তাহলে হয় কি পড়তে মনে রাখতে সুবিধা হয়। যেমন জন্ম, জন্ম কবে? 1904 13 সেপ্টেম্বর। কোথায়? আসাম, কাছাড়, করিমগঞ্জ। পড়াশোনা কোথায় করেছেন? বিশ্বভারতীতে করেছেন এবং স্নাতক পাশ করেছেন। প্রথম চাকরি করেছেন উনি 1927-এ আফগানিস্তান উনি গিয়েছিলেন এবং কাবুল কৃষি বিজ্ঞান কলেজে উনি অধ্যাপনা বা প্রফেসরি শুরু করেছিলেন। গ্রন্থ, উনি যে বিখ্যাত গ্রন্থ লিখেছেন দেশে বিদেশে, সেটি কাবুলের বিচিত্র অভিজ্ঞতা নিয়েই ওনার লেখা। এবং উনি মৃত্যুবরণ করেছেন 1974-এর 11 ফেব্রুয়ারি এবং সেটি হচ্ছে ঢাকাতে। কেমন? এইভাবে যদি আমরা সুন্দর সুন্দর এক একদিন এক একটা গল্পের ছকে মধ্যে লেখক পরিচিতিকে রাখি, লেখকদের যে তথ্যগুলো আছে রাখি, তাহলে দেখবে তোমাদের খুব সহজে মনে থাকবে। কেমন? আচ্ছা, এবার গল্পটার মধ্যে এমন কিছু শব্দ আছে আমার মনে হয়েছে এগুলো নতুন তোমাদের জন্য, তোমাদের অনুশীলনীর মধ্যেও সেটা রয়েছে। সুতরাং আমরা সেই শব্দার্থগুলো দেখে নিই। যেমন একটা শব্দ আছে ঘোড়ার নালের চাট। ঘোড়ার নালের চাট মানে ঘোড়ার পায়ের যে একটা ধাক্কা বা লাথি শব্দটা ব্যবহার করলে তো কেমন শোনায়, তাই না? যে ঘোড়ার পায়ের যদি ধাক্কা লাগে তো সেটাকে বলা হয় ঘোড়ার নালের চাট। সেটা কেমন, এটা পরবর্তীতে আমাদের ছবি আছে, আমি ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে এটা আসলে কোন জায়গাটাকে, ঘোড়ার পায়ের কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে। হন্ডল, হন্ডল মানে হচ্ছে যে একটা বক্সের ভেতর বা একটা ব্যাগের ভেতর বা একটা বোচকার ভেতর, বোচকা বলতে বাক্স বুঝতে পারি, বিছানা বালিশ বেঁধে রাখা হয়। হ্যাঁ, এবং ঠাঠা আলো, ঠাঠা আলো একটা শব্দ আছে, মানে এত বেশি রোদ বা এত বেশি আলো যে চোখ খুলে ভালোভাবে তাকানো যায় না। পোস্তু, পোস্তু হচ্ছে আমার বাংলা, হিন্দি, উর্দুর মতোই
পাঠানরা ব্যবহার করে এমন একটা ভাষা। অন্যান্য ভাষাগুলো যেমন, সেই রকম একটা ভাষা হচ্ছে পস্তু। টাঙ্গা, টাঙ্গা হচ্ছে এক ধরনের গাড়ি, এটাও আমরা পরে দেখবো ছবি, টাঙ্গার ছবিও আমরা দেখবো। নির্জলা, নির্জলা মানে হচ্ছে খাঁটি বা আসল জিনিস। কসুর, কসুর মানে দোষ। আর খাস, খাস মানে আসল। তাহলে আমরা গল্পটা পড়তে চলে যাই, চলো। পাঠান মুলুকে, আমাদের বইয়ের 218 নম্বর পৃষ্ঠায় এই গল্পটি আছে। আমি আশা করেছি তোমরা এরই মধ্যে তোমাদের মেন বইটি নিয়ে বসে পড়েছো। আর যদি পাঠ্যপুস্তক নিয়ে নাও বসো তাহলেও চলবে, মিসের ক্লাসটা মন দিয়ে দেখো আর শোনো, তাহলে পরে বইয়ের সাথে মিলিয়ে নিও। কারণ আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, এত ছবি তো বইয়ে দেওয়া নেই, তাই না? মিস তোমাদের জন্য সুন্দর সুন্দর ছবি, যেগুলো অধ্যায়ের সাথে সম্পর্কিত, সেরকম আমি দিয়ে রাখি, কেমন? পাঠান মুলুকে সৈয়দ মুস্তফা আলী। আমি যেভাবে পড়ছি তোমরা প্রত্যেকটি শব্দকে, বর্ণকে লক্ষ্য করবে, যাতে সেইভাবে তোমরা পড়তে পারো। এখানে দাঁড়িয়ে আছে, কমা আছে, কোথায় কিভাবে পড়তে হয় আমি ঠিক সেভাবেই পড়বো। সর্দারজি চুল বাঁধতে, দড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বুঝতে পারলুম যে পেশোয়ার পৌঁছাতে আর মাত্র ঘন্টাখানেক বাকি। গরমে, ধুলো, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নান ভাবে আমার গায়ে এক রক্তি শক্তি নেই। বিছানা গুটিয়ে হন্ডল বন্ধ করতেও বোধহয় পারছিলাম না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। দেখো মানেটা কি? মানে হচ্ছে লেখক যাচ্ছেন, পেশোয়ারে যাবেন, তো উনি হচ্ছেন ওই দেশে যারা থাকে তাদেরকে তো পাঠান বলে, পুরুষ লোকদেরকে। তো এই পাঠান যে লোকজন রয়েছে, তো সে কি করছে, এবার চুল বাঁধছে। তার যে পাগড়ি মাথায়, সেই আমরা প্রথম ছবিতে পাগড়ির ছবি দেখেছিলাম, মনে আছে তোমাদের? অনেকগুলো পোশাকের সাথে পাগড়ির ছবিও দেখিয়েছি। সেই পাগড়ি বাঁধতে শুরু করেছে। কেন? কারণ আফগানিস্তান একটা মরুভূমির দেশ, ওখানে প্রচন্ড গরম, ধুলা প্রচুর হয়। তো সেই জন্য সবাইকে কি হয়, তোমার চুল বেঁধে মোটা পাগড়ি এবং পুরো ঢেকে রাখা পোশাক পরে থাকতে হয়, গরম এবং ধুলো থেকে বাঁচার জন্য। তো অনেকক্ষণ যে লেগেছে যেতে, তো সেই জন্য উনি বলছেন গরম, ধুলো এবং কয়লার গুঁড়ো এইসবে, এবং কাবাব রুটি এবং স্নানের অভাব। স্নানাভাব মানে স্নান মানে গোসলের অভাব। এত সময় লেগেছে যে লেখক বলছে আমার শরীরে এক ফোঁটা শক্তি নেই, কারণ যেমন গরম তেমন ধুলো, তেমনই হচ্ছে স্নান করিনি, সবকিছু মিলে আমার গায়ে কোনো শক্তি নেই। আমি যে বিছনাপত্র গুটিয়ে, রেল করে আসছিলেন তো, তো বিছনাপত্র গুটিয়ে যে আমার হুন্ডল, হুন্ডল মানে যেখানে ওই যে বিছানাপত্র গুছিয়ে রাখা হয়, আমি যে বন্ধ করব আমি সেটাও পারছি না। কিন্তু পাঠানদের সাথে তোমার ভ্রমণ করায় সুখ আছে। কেন বলছেন? কারণ আমরা পাঠানের ছবিও দেখবো, যে একজন পাঠান কিরকম হয় দেখতে, আমাদের কিন্তু সেরকম ছবিও আছে। তো বলছে আমাদের কাছে, যে আমরা বাঙালিরা, আমরা তো অত মোটা সোটা গব্দু গাবদা হই না, হ্যাঁ, লম্বা চওড়া হই না। তাও বলছে পাঠানরা তো অনেক লম্বা চওড়া হয়, তারপরে অনেক শক্তিশালী হয়, তাদের বিশাল স্বাস্থ্য থাকে। তো তাদের কাছে কোনো কাজকেই কঠিন মনে হয় না, তারা প্রচুর কাজ করতে পারে, যেটা আমাদের কাছে অনেক কঠিন লাগবে, ওদের কাছে কোনো ব্যাপারই হবে না। তো ইতোমধ্যেই গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রবাদ। দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাতে পাঠানের। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছাবো তাই নিয়ে মনে মনে ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঠা আলো। 9টা বাজলো কি করে, আর পেশোয়ারে পৌঁছলুম বা কি করে? এখন চেয়ে দেখি সত্যিই 9টা বাজে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। প্ল্যাটফর্ম হচ্ছে কোন জায়গাটা, যেখানে রেলগাড়ি এসে থামে, তার মানে উনি রেলগাড়িতে করে উনি এসেছিলেন। এবং তখনকার সময় রেলগাড়িগুলো কয়লা দিয়ে চলতো, তো তো সেই যে উনি বলছেন ধুলো, তারপরে গরম, কয়লার হচ্ছে ধুলো ছিল। ইভেন যখন আমরা অনেক দূরে কোথাও যাতায়াত করি, আমাদের সঙ্গে তো খাবার দাবারও থাকে, এবং জার্নি করার সময়, কোথাও যাওয়ার সময় তো আর সেখানে গোসল করার বা স্নান করার উপায়ও থাকে না। সেজন্যই উনি বলেছিলেন যে আমার গরমে, তারপরে হচ্ছে কয়লার ধুলো, সবকিছু মিলে খুব খারাপ শরীরের অবস্থা। তো জিনিসপত্র
মাত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলো 6 ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। 6 ফুট লম্বা, তার চেয়েও নাকি লম্বা, বোঝো তো অবস্থা। এক ভদ্রলোক লেখকের কাছে এগিয়ে আসছে। তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম। হ্যান্ডশেক করে না, এক হাত এগিয়ে দিলে আরেক হাত দিয়ে হ্যান্ডশেক করতে হয়, ওনারা হ্যান্ডশেক করেছেন। তিনি তার 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে, গরম সংবর্ধনায়। মানে খুব খুশি হয়ে হাত উনি কি করছেন, এখানে হাত ধরে হ্যান্ডশেক করছেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তিনি উর্দু এবং পশতু মিলিয়ে অনেক কথা বলছিলেন। ঠিক আছে, উনি কি বলছিলেন, যার অনুবাদটা লেখক আমাদেরকে করে দিয়েছেন। বলছেন, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক আছে তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো। আর লেখক কি বলবে, জি হ্যাঁ, জি না, এগুলাই তো করে যাচ্ছি। কারণ লেখক তার ওনার ভাষা অত ভালো বুঝতে পারছেন না, যতটুকু বুঝতে পারছেন ইয়েস ইয়েস নো নো করে যাচ্ছেন। আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দাটা কিছুটা শিখে নিলে ভালো করতাম। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিস্ট্রে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসলেন। মানে কি, লক্ষ লক্ষ মানুষ যেখানে, সেখানে হচ্ছে স্টেশনে রয়েছে, সেখান থেকে বের হওয়াটাই কষ্ট। তো সেই ভদ্রলোক লেখককে মোটামুটি কোলে তুলে, পিঠে তুলে, টেনে হিস্ট্রে বের করে নিয়ে আসলেন। তখন আমি শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে এত কেন সংবর্ধনা করছেন, তার মানে কি? মানে সে এত বেশি ভালোভাবে ওয়েলকাম করছে দেখে লেখকের খুব অবাক লাগছে, যে আমিও তো ওকে চিনি না, ও তো আমাকে চিনে না, তাহলে আমাকে এত ভালোভাবে সে কেন অভ্যর্থনা করছে, সংবর্ধনা দিচ্ছে, মানে ওয়েলকাম করছে। লেখকের খুব অবাক লাগছে। এর কতটা আন্তরিক আর কতটা যে লৌকিকতা, ওই যে দেখো আমাদের মনে সবসময় কি হয়, আমরা সন্দেহ করি যে ও কি আসলেই সত্যি ভাবেই কি আমাকে এতখানি ওয়েলকাম করছে, নাকি সব মিথ্যা মিথ্যা করছে। তো আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। মানে ওখানে বেশ কতদিন থাকার পরে লেখক তখন আমাকে বলছে যে ওই দিনের যে অভ্যর্থনাটা ছিল সেটা সম্পূর্ণ খাঁটি ছিল। আমরা নির্জলা শব্দের অর্থ পড়ে এসেছি, সম্পূর্ণ খাঁটি ছিল, সেটা আমি বলতে পারি। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই। তার মানে কি, ওরাও বাঙালিদের মতো, আমরা কিন্তু আমাদের বাসায় গেস্ট আসলে খুব খুশি হই, তাই না? এবং অনেক আদর আপ্যায়ন করি, অনেক কিছু খেতে দিই, আমরা অনেক মানে কি করি, সাহায্য করি, অনেক সেবা যত্ন করি। তো পাঠানরাও সেরকম। টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায়। পাঠানি কায়দা কি আর টাঙ্গা কি? টাঙ্গাটা আমরা ছবি দেখবো, হ্যাঁ আগেই বলেছি, আমরা একটু পরে আগে একটু পড়ে নেই, তারপর বিভিন্ন ছবিগুলো দেখবো। পাঠানি কায়দায়, পাঠানি কায়দা কি? আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। আমরা কি করি, রাস্তা যখন চলছে হর্ন দিলে সেখানে রাস্তার সামনে রাস্তা থেকে গাড়ি সরে যাচ্ছে, আমার গাড়ি যাচ্ছে, এইভাবে হচ্ছে, তাই না? কিন্তু পাঠান মুলুকে লোকজন যার যেরকম খুশি সেভাবে চলে, গাড়ি একে বেঁকে রাস্তা করে নেয়। ঘন্টা বাজানো, চিৎকার এখানে বৃথা। মানে এসব করে কোনো লাভ নাই, তোমার মতো করে তুমি গাড়ি চালিয়ে যেতে পারলে যাও, না হলে বসে থাকো। খাস পাঠান কখনো কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না, সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? হ্যাঁ, খুব মজার একটা কথা বলছে যে আমি তো স্বাধীন, আমি তো কাউকে রাস্তা ছেড়ে দিব না, তুমি যদি যেতে পারো যাও, ঠিক আছে, যদি আমি তোমাকে রাস্তায় ছেড়ে দিই তাহলে আর আমি স্বাধীন হলাম কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। কসুর করে না মানে কোন রকম সে ওখানে ক্ষেত করে না আর কি। ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার পায়ের এক খাবলা মাংস উড়ে গেল। ঘোড়ার পায়ে এক ধরনের একটা গয়নার মতো লোহার একটা জিনিস পরানো থাকে, কেমন, যাতে লোহার ঘোড়ার যে খুর, সেই খুরের তো অনেক বেশি ব্যথা লাগে, তো সেটা যেন না লাগে সেই জন্য সেখানে এটা পরানো হয়, আমরা ছবিতে দেখবো। তো ওটা অনেক কষ্ট, ওইটাতে যদি কারো ধাক্কা লাগে প্রায় মাংস উঠে আসবে, মানে মাংসই খুলে যাবে পা থেকে। কিন্তু কি হবে, সে রেগে গালাগালি, মারামারি, পুলিশ ডাকাডাকি এসব কিছুই করবে না, বরং পরম শ্রদ্ধায় এবং বিরক্ত সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞেস করবে, দেখতে পাস না? হ্যাঁ,
অথচ দেখো ওর পায়ের কিন্তু মাংস উঠে গেছে, তাই না? দারোয়ানও, যে গাড়োয়ানটি গাড়ি চালিয়ে মানে এই যে ঘোড়ার গাড়ি চালিয়ে তার পায়ের মাংস তুলে ফেললো, সে তখন কি বলবে? অত্যন্ত ব্যঙ্গ ভাবে, মানে অবজ্ঞা, কোনো পাত্তাই দিলাম না, তোর চোখ নেই, ব্যাস, যে যার পথে চলে যাবে। এখানেই হচ্ছে মজাটা, মানে ওর ঘোড়ার ধাক্কায় ওর পায়ের মাংস উঠে গেছে, ও শুধু বলবে এই চোখে দেখতে পাস না, আর যে ধাক্কা দিয়েছে সে বলবে তোর চোখ নেই, এতটুকুর মধ্যে ঘটনা শেষ। ঠিক আছে, এরপর পুলিশ ডাকো, মারামারি করো, এইসব করার ওদের সময় নাই, যে যার পথে চলে যাবে। খুব মজার না গল্পটা? আসো এবার আমরা যে যে বলছিলাম ছবি দেখবো পুরো ক্লাসে, সেগুলো একটু দেখি। এই দেখো আফগানিস্তানের ছবি, এটা কিন্তু অরিজিনাল আফগানিস্তানের ছবি দিয়েছি। এই আফগানিস্তানে দেখো উট চড়ছে, এবং এই যে ধুলো, এই ধুলো থেকে বাঁচার জন্যই দেখো আলখাল্লা পরে আছে মহিলা, পিছনে দেখো এরকম ড্রেস পরে আছে, এই যে পাগড়ি মাথায় দিয়ে রেখেছে, হ্যাঁ। এবং এই যে ঘোড়া, এই যে ঘোড়ার সেই চাট, মানে এই জিনিসটা হচ্ছে তোমার এই ঘোড়ার এখানে লাগানো থাকে, হ্যাঁ। সেটারই বাড়ি খেলে খুব কষ্ট। আর এই যে টাঙার কথা বলছিলাম, ঘোড়ার গাড়িতে ডাকছে আসো আসো আসো, যাবো যাবো, টাঙাতে বসেছে যে পাগড়ি মাথায়। আর এই যে 6 ফিট লম্বা, দেখো সাধারণ মানুষ এরকম লম্বা হয়, আর 6 ফিট লম্বা কি বিশাল সাইজ, এই পাঠানরা কিন্তু এরকম বিশাল সাইজের হয়ে থাকে। ঠিক আছে, অনেক লম্বা। মজা লেগেছে ক্লাসটি করে? হ্যাঁ আমি জানি সবাই খুব মজা পেয়েছো, তাহলে একটু পড়তেও হবে। বাড়ির কাজ আমি এখানে তোমাদের অনুশীলনীতে যেটা আছে 1 2 3 মাত্র, সেই কয়টি বাড়ির কাজ দিচ্ছি। এখানে তোমাদের অনেকগুলো শব্দার্থ আমি অলরেডি দিয়ে ফেলেছি, হ্যাঁ। বাকিগুলো তোমরা আমাদের বইয়ের শেষের দিকে শব্দার্থ থাকে, তোমরা সবাই জানো, তো সেখান থেকে দিয়ে দেবে, আর শূন্যস্থান করবে, আর প্রশ্ন উত্তর। এখন জিজ্ঞেস করবে আমাকে, আমি জানি যে মিস আমরা কি এখন এক কথায় উত্তরের মতো পড়বো, নাকি আমাদের সিলেবাস অনুযায়ী পড়বো? আমরা দুই ভাবেই পড়বো। ঠিক আছে, আমাদের সিলেবাসে যেভাবে প্রশ্ন আসবে সেইভাবেও আমরা প্রিপারেশন নেব, আবার এক কথায় উত্তর যদি দরকার হয় সেটাও আমরা পড়বো, হ্যাঁ। কারণ এক কথায় উত্তর তো খুব সহজ, শুধু গল্পটাকে, কবিতাটাকে, এগুলো খুব ভালোভাবে রিডিং পড়তে হয়। তাহলে আগামী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে এক কথায় উত্তর কিরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে আমাদের যে সৃজনশীল প্রশ্ন হয় সেটাও পাঠ্য বইয়ের বহির্ভূত দুভাবেই আমরা আলোচনা করব। কেমন? এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসার বাইরে আসবে না, বাসায় থাকো আর কয়েকটা দিন কষ্ট করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ক্লাসটা খুব মন দিয়ে শুনেছো এবং মজা পেয়েছো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।